পিলখানা মামলার জামিন শুনানি 19 জানুয়ারি। স্থান ঠিক হয়নি আদালতের। শাহবাগে বিক্ষোভ শেষে কর্মসূচি স্থগিত। শুক্র ও শনিবার গণসংযোগ। আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে বসবে সরকার। জনমত তৈরিতে চলছে গণসংযোগ, দ্রুত প্রকাশের দাবি নাগরিক কমিটির। ঐক্যে ফাটল চায় না বিএনপি। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন জানালেন ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। এবং নিয়োগ পেতে পারেন 43 বিসিএসে বাদ পড়া বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। যাচাই চলছে পুনর্বিবেচনার আবেদন। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। নাফি, দিনভর শাহবাগে বিক্ষোভ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে শুক্র এবং শনিবার নিজ নিজ জেলায় গণসংযোগ এবং রোববার নিজ নিজ জেলার প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধনে ডাক দিয়েছেন। শম্পা, এর আগে পিলখানা হত্যাকাণ্ড ঘটনার দায়ের হওয়া মামলায় কারাবন্দী নিরাপদ সদস্যদের মুক্তি ও পুনঃতদন্ত সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এবং এই কর্মসূচি থেকে সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এবং তবে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্য স্বজনদের ফিরে পাবার আহ্বান জানানো হয়। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও পুনর্বাসন সহ 3 দফা দাবির পক্ষে ন্যায় বিচারের ইঙ্গিত না পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন বুধবার। বৃহস্পতিবার সকালেও অব্যাহত থাকে তাদের কর্মসূচি। কর্মসূচি থেকে দীর্ঘদিনের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন ভুক্তভোগীরা। অভিযোগ করেন বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। অবস্থান কর্মসূচি থেকে নিরপরাধ কারাবন্দী সদস্যদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবি জানান স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বাধীন তদন্ত কমিশন তো এসেছেই পুনঃতদন্তের জন্য, অধিকতর তদন্তের জন্য, যে এটা সত্য উদ্ঘাটন করবে, আসল রহস্য উদ্ঘাটন করবে। এই জন্যই তো। তাহলে এই মানুষগুলোকে নিয়ে কেন এত প্রহসন করা হচ্ছে? কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা, কোথায় পররাষ্ট্র উপদেষ্টা, কোথায় আইন উপদেষ্টা? আজকে আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের 18,519 জন বিডিআর কান্না কি আপনি শুনতে পান না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। পরে দুপুর 1টায় পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন। জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিলেও তা উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। এই হত্যাকাণ্ডে জড়িত করে আমাকে বিদ্রোহের আইনে 6 মাস সাজা বরণ করায়। সাজা বরণ করে আমি চাকরিচ্যুত হই। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের সাথী ভাইরা যারা জেলখানায় আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই ফেসি সরকার পতনের পর বড় বড় সন্ত্রাসীদের জামিন দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, বড় বড় মামলা আমরা কেন জামিন পাবো না? নিরপরাধ বিডিআর সদস্য তাদের যে মূল বিচার করা হয়েছে, মূল বিচারে যে সাজা দেওয়া হয়েছে, যে মেয়াদটি ছিল সেই মেয়াদ পূর্ণ হওয়ার পরেও আজকে 14 বছর থেকে তাদেরকে নিরাপরাধভাবে আটকে রাখা হয়েছে। বর্তমান সরকারের কাছে আমার দাবি যে আমাকে সকল সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি। কারাবন্দী যারা আছে আমাদের ভাইয়েরা, তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল দিতে হবে। আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়ব না।
দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা না আসায় 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ব্লকেট করেন তারা। পরে জনদুর্ভোগ বিবেচনায় 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে আবারও শহীদ মিনারেই ফিরে যান। বিকেল থেকে আবারও শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বসেন বিডিআরের সদস্য ও স্বজনরা। এ সময় কোর্ট স্থানান্তর করার মধ্য দিয়ে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থাকে বিলম্বিত না করে দ্রুত সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। শুক্র শনি যেহেতু এই 2 দিন অফিস আদালত বন্ধ থাকে, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন, লিফলেট বিতরণ করবেন। সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড বিস্ফোরক মামলার পরবর্তী শুনানি 19 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তবে আদালত কোথায় বসবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন। নাফি, এর আগে অগ্নিকাণ্ডে বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় এই মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে কি কারণে এই আগুন লেগেছে সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী রাব্বি হোসেন। আমরা দেখে আসবো সেটি। 2009 সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, সেই নৃশংস ঘটনার সময় পেরিয়ে গেছে দীর্ঘ 16 বছর। এই ঘটনার 2টি মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলা এখনও রয়েছে অমীমাংসিত। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার পূর্ব নির্ধারিত জামিন শুনানির জন্য আদালত কোথায় বসবে তা নিয়ে বুধবার দিনব্যাপী চলতে থাকে ধোঁয়াশা। বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে এর বিচার কার্য সরিয়ে কেরানীগঞ্জ কারাগারের পাশে অস্থায়ী আদালতে নেয়ার প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়। যদিও সিদ্ধান্ত পাল্টানো হয় কিছুক্ষণের মধ্যেই। আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে শুনানি হবে বলে জানায় মন্ত্রণালয়। তবে মাদ্রাসা মাঠে কোনো অস্থায়ী আদালত বসতে দেবে না বলে ঘোষণা দেয় মাদ্রাসা শিক্ষার্থীরা। রাতেই সড়ক অবরোধ করে মাঠের গেটে তালা ঝুলায় তারা। আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে। এখানে তালা ছিল, তালাটা ভেঙে ফেলছে এবং বাইঙ্গা এই যে এখানে এটাও বাইদিয়া বাঁকা করে ফেলছে। বাঁকা করে ফেলে ওনার দৌড় দিয়া চলে যায়। ওখানে একটা পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি দুটো চলে গেছে। এদিকে মধ্যরাতে আদালতের এজলাসে আগুন লাগে। আদালতে প্রবেশ করলে দেখা যায় পুড়ে গেছে পুরো এজলাস কক্ষ। এতে আবারও অনিশ্চয়তার মুখে পড়ে এই মামলার বিচার কার্য। আদালতে এসে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, একটি ভুল রায়ের কারণে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে নির্যাতিত হচ্ছেন বিডিআর সদস্যরা। এবারও জামিন আটকে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের মুক্তি প্রক্রিয়া। আগের যে ভুল পদক্ষেপগুলো ছিল সেগুলো থেকে এই অভিযুক্ত এবং অনুপযুক্ত যারা আসামি আছেন, ভেতর আছেন, তাদেরকে বেল দেওয়ার একটি প্রক্রিয়া ছিল। আজকে ছিল সেই বেল দেওয়ার প্রক্রিয়ার একটি শুনানির দিন। দুঃখজনক হলো গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম। এদিকে সকাল 11টার পরপর পুড়ে যাওয়া এজলাস কক্ষ পরিদর্শন করেন বিস্ফোরক মামলা পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের আইনজীবী। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলব, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি, এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। সব মিলিয়ে এটা নিশ্চিত যে আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী আদালতে হচ্ছে না বিডিআর হত্যার বিস্ফোরক আইনের জামিন শুনানি। তবে কোথায় বসবে আদালত তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এখানে এসে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, আজকের এই এজলাস কক্ষ পুড়ে যাওয়ার কারণে জামিন শুনানি পিছিয়ে যাওয়ার কারণেই অনিশ্চয়তার মুখে পড়েছে জামিনের কার্যক্রম। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন দ্রুতই এই মামলাটি নিষ্পত্তি করা হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে বসবে সরকার। তবে সংবিধান বাতিল নাকি সংস্কার হবে তা রাজনৈতিক দল ও সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে নির্ধারণ হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, প্রশাসনের মাধ্যমে স্থানীয়রা পর্যাপ্ত জনসেবা না পাওয়ায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে সরকার।
হাসিব বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও আগামীর বাংলাদেশের রূপরেখার লিখিত দলিলের দাবিতে যখন সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, তখন বিগত ১৬ বছরের দমনপীড়নের ইতিহাস ঘোষণাপত্রে তুলে ধরার দাবি জানায় রাজনৈতিক দলগুলো। এমন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের চাহিদার আলোকে ঘোষণাপত্র তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা আজকে ক্যাবিনেট মিটিংয়ের বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার ঐকমত্য আছে, তবে আগামীর রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা নিয়ে কোনো মতভেদ থাকলে তা আলোচনার ভিত্তিতে নির্ধারণ হবে। যে কারণে চাচ্ছি প্রক্লেমেশনটা, আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লেমেশনে এভাবে রাখতে হয়। এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। চলতি মাসে সংস্কার কমিশনগুলোর দেয়া রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর সংস্কারের পরিধির আলোকেই আগামীর নির্বাচনের তারিখ স্পষ্ট হবে বলেও জানান এই উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কথাও জানান তিনি। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না, হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে। এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথেই কনসেনসাসের ভিত্তিতে করুক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে সকল বই হাতে পাবেন শিক্ষার্থীরা। বিগত শাসনামলে বছরের শুরুতে বই উৎসব হলেও সকল বই পেতে কয়েক মাস সময় লাগতো বলে জানান তিনি। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আরেকটা যেটা বাজারে একটা মানে অনেক অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখেই পাচ্ছেন। এ সময় প্রেস সচিব বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও রাজধানীতে ট্রাফিক সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ক্যাবিনেট ডিভিশন আপনাদেরকে বোধহয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য বরিশালে জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বিকেলে নগরীর সদর রোড থেকে জনসংযোগ শুরু হয়। এ সময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। জুলাই ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে জনমত তৈরির জন্য মাঠে নামেন সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার উল্লেখ করা সহ 7টি দাবিতে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকেলেও রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয় কর্মসূচির। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, দ্রুত সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চায় সাধারণ মানুষ, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সকল বৈষম্য নিরসন ও নাগরিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে। সেই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের দাবি জানান তিনি। সরকারকে সব ধরনের সংস্কারের কথা ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য শুধু আওয়ামী ফ্যাসিবাদী সরকার উৎখাতই ছিল না, গত 53 বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার বিলোপই ছিল তার মূল উদ্দেশ্য। সরকার এই মাসের মধ্যেই, অতি দ্রুত সময়ের মধ্যেই এই প্রোক্লেমেশনের বিষয়ে সরকার এই পর্যন্ত বলেছে যে আমরা অতি দ্রুতই হলো প্রোক্লেমেশন ঘোষণা করব। তো সরকার থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি দ্রুত গতিতে এই বিষয়ে ভিজিবল একটা রূপ জনগণের সামনে আপনারা তুলে নিয়ে আসুন, এবং এর মধ্যে যদি সরকার তুলে আনতে ব্যর্থ হয় তাহলে জনগণই তাদের সেই প্রোক্লেমেশন দিতে তারা বাধ্য হবে।
অল্প সময়ের মধ্যে তারেক রহমান মুক্ত হয়ে দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় থাকার জন্য দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। আর জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আমি ইন্ডিয়া থেকে চিকিৎসার দিন আসছি 10 অক্টোবর, আমাকে 11 অক্টোবর গুম করে আমি আমার পায়ের নখ উঠে ফেলানো হয়েছে। আমার মানে যে পরিমাণ অত্যাচার হয়েছে এগুলি বিবরণ এখন আমি যাব না। গুম হওয়ার পরের দুঃসহ স্মৃতি এভাবে বর্ণনা করছিলেন কয়েকজন। শুধুমাত্র একটি বই প্রকাশের সাথে যুক্ত থাকার কারণে তাদেরকে পার করতে হয় দুঃস্বপ্নের দিন। হ্যান্ডকাপ লাগা এবং গান দিয়ে আমাকে বলতেছে গাড়িতে উঠো, আমরা পেয়ে গেছি। বৃহস্পতিবার সেই রাজবন্দি জবানবন্দি বইয়ের পুনঃপ্রকাশ হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় করা মামলাগুলোর প্রেক্ষাপটে তৈরি। আমরা দেখেছি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ওনার নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছিল। সব রাজনৈতিক দলকে তিনি নিয়ে এসেছিলেন। সেখানে অনেকেই হয়তো ছিল যারা গণতন্ত্রের পক্ষের আন্দোলন থেকে একটা পর্যায়ে সরে গিয়ে আপোষ করেছিল, কিন্তু তিনি আপোষ করেননি কখনো। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার মতো অল্প সময়ের মধ্যে তারেক রহমান মুক্ত হয়ে দেশে ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় থাকার জন্য দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিভেদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এর আগে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বেড়ে যাবার শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না। আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কেন আপনারা চেষ্টা করতেছেন? নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নতুন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। তারা বলেন, জাতীয় ঐক্য নষ্ট হোক এমন কিছু চায় না বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 10 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। মঙ্গল মামলার আরেক আসামি আপিল না করায় শুনানি ও রায়ের তারিখ পিছিয়ে 14 জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি করা হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেনি, তিনি ট্রাস্টের কোনো সদস্য না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট 10 বছরের দণ্ড দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে এই মামলার সাজা মওকুফ করে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই, একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। আমরা এই বৃদ্ধির বিরুদ্ধে এবং আমরা মূল যে আদেশ দিয়েছিল, সেন্টেন্স দিয়েছিল বেগম খালেদা জিয়া সহ অন্যান্যকে, আমরা সে ব্যাপারে আপিল করেছিলাম। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি এবং তার সহযোগী সংগঠনের 2276 জনকে ক্রসফায়ারে হত্যা এবং গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালে প্রধান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। গুমের তালিকায় বিএনপি সালাউদ্দিন আহমেদ, যুবদল, ছাত্রদলের নেতা সহ 153 কর্মীর নাম রয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামির সংখ্যা বাড়তে পারে। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে, অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারা বিভিন্ন পদে আছে, যুবদল, ছাত্রদল, মূল দল সহ। তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে, আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি। উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনো আমরা পাইনি। আপনারা জানেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকবে। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া শীর্ষ 10 ব্যবসায়ের দুর্নীতির খোঁজেও আরেকটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর নামে 3062 কোটি টাকার অর্থ পাচারের মামলা করেছে দুদক। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক। চৌধুরী সাবেক সংসদ সদস্য, ফরিদপুর 4, 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে এবং আনোয়ারুল আশরাফ খান সাবেক সংসদ সদস্য, নরসিংদী 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গাতোয়ায়ের উৎস বহির্ভূত 11 কোটি 82 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। 43 বিসিএস এর বাদ পড়া 227 জনের অধিকাংশই নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি রাষ্ট্রদ্রোহের অপরাধ এবং প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের রেকর্ড রয়েছে তারা বাদ পড়বেন। বিস্তারিত প্রতিবেদনে। 5 আগস্টের পর থেকে 43তম বিসিএস এর নিয়োগ নিয়ে চলা নানা আলোচনা সমালোচনার মধ্যেই গেল 15 অক্টোবর সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে 99 জনকে বাদ দিয়ে 2264 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর গেল 30 ডিসেম্বর আগের প্রজ্ঞাপন বাতিল করে 1896 জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে প্রথম প্রজ্ঞাপন থেকে 168 জন বাদ পড়েন আর 2 প্রজ্ঞাপন মিলিয়ে বাদ পড়েন 267 জন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জন ও গোয়েন্দা প্রতিবেদন অসন্তোষজনক থাকায় 227 জনকে বাদ দেওয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই 43তম বিসিএসে বাদ পড়াদের নিয়োগ নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে, শুরু হয় আন্দোলন। গেল রোববার বাদ পড়াদেরকে তদন্ত সাপেক্ষে পুনর্বিবেচনার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বৃহস্পতিবার বৈঠক শেষে সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের ইতিহাস রয়েছে এমন প্রার্থী ছাড়া বাদ পড়া 227 জনের অধিকাংশের তদন্ত শেষে দ্রুতই জয়েন করবেন। জারি করা হবে প্রজ্ঞাপন। আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। 43তম বিসিএস এর গেজেটে
ইতোমধ্যে যাদের নাম এসেছে তারা আগামী 15 জানুয়ারি যোগ দেবেন বলে জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। এছাড়া সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা আগামী জুন অর্থাৎ 2025-26 অর্থবছরের বাজেটের আগেই হবে বলে জানান সিনিয়র সচিব। মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে, এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। গেল 15 বছরে যারা শেয়ার বাজারে অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িত তারা এখনো বহাল তবিয়তে। তাদের বিষয়ে তদন্ত এবং ব্যবস্থা নেওয়া না হলে সংস্কার কোনো কাজে আসবে না। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালকরা। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী সরকারের 15 বছরে আর্থিক খাতে যে লুটপাট হয়েছে তার দীর্ঘমেয়াদে প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানি দুর্বল মৌলভিত্তির, আর কম দামি শেয়ার কারসাজি ও প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের লাখ লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর বিএসইসির দায়িত্বে আসেন নতুন চেয়ারম্যান ও কমিশনাররা। শুরু হয় বিগত সময়ের কারসাজি ও তালিকাভুক্ত মন্দ কোম্পানির তদন্ত। পরে ব্যবস্থা নেওয়া শুরু হলে বাজারে পতন ঘটায় কারসাজি চক্র। তাই এখনো ঘুরে দাঁড়াতে পারেনি বাজার। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে জোরালো হয় ব্যবস্থা নেওয়ার দাবি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গেল 1.5 দশকের অনিয়মের সমালোচনা করেন আলোচকরা। বলেন 15 বছরে যারা অনিয়মে জড়িত তারা এখনো বহাল তবিয়তে। তাদের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়া না হলে সংস্কার কাজে আসবে না। 15 বছরের আসলে একটা বিচার বিশ্লেষণ করা তো দরকার। আমরা প্রতিনিয়ত বলছি খারাপ আইপিও বা খারাপ কাজগুলো, কিন্তু তার একটা বিশ্লেষণমূলক নিরপেক্ষ কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি। গত 15 বছর রিপোর্ট দেন এই স্টকে আমি নিশ্চিত করতে পারি আমরা তার জন্য যারা নির্বাচিত পরিচালক আছে তাদের দিক থেকে কোনো ব্যর্থ হবে না। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন দুর্বল কোম্পানির শেয়ারই পুঁজিবাজারে কারসাজির অন্যতম হাতিয়ার। এজন্য ইনসাইডার ট্রেডিং ও কারসাজি রোধে ডিএসসি সহায়ক ভূমিকা রাখবে। আমরা ওই যে মার্কেটে এখন আমরা বলি 2টা প্রধান ওয়ার্ড হচ্ছে, একটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং আর একটা হচ্ছে ম্যানিপুলেশন। সেই জায়গাগুলোতে আমরা কিভাবে ইফেক্টিভ মনিটরিংটাকে আরো জোরদার করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। বর্তমানে একদমই প্রভাবমুক্ত পরিবেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করছে বলে জানান এই চেয়ারম্যান। তবে ডিএসই, ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপক কোম্পানি সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে এখনো স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে জানান তিনি। পুঁজিবাজারের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের গভর্নেন্সের স্ট্রাকচারটা, মার্কেট অপারেটর বা মার্কেট ইন্টারমিডিয়ারি যারা আছেন, সো তাদের মধ্যে ওই যে সক্ষমতা, আমাদের মধ্যে যে দায়বদ্ধতা বা আমাদের মধ্যে যে স্বচ্ছতা, সেটা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানেই নাই। এ সময় তিনি জানান দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণের কথা ভাবা হচ্ছে। 2টা বা 3টা করে স্টক এক্সচেঞ্জ 90-এর দশকে বা আর্লি 2000-এ ছিল, তো সেক্ষেত্রে ওইটাও আমাদের একটা ভাবনার বিষয় হতে পারে যে আমরা কি 2টা স্টক এক্সচেঞ্জ একসাথে হলে কি মার্কেটের জন্য আরও বেশি এফিসিয়েন্সি তৈরি করতে পারি কিনা, সেটা আমরা ওনাদের সাথে কথা বলবো। আইন সংস্কার, শক্তিশালী মূল্যভিত্তির কোম্পানি তালিকাভুক্তি, কারসাজি বন্ধ ও সঠিক পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারকে গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অতি মূল্যায়িত বেচাকিনা হয় সেটাও প্রাইসটা তার খারাপ। আতনিয়ন, এখন, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার 9ম দিন আজ। বিক্রেতারা বলছেন এখনও মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, 9ম দিনে মেলায় বেচা বিক্রি কেমন দেখছেন জানাবেন। নাফি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ কিন্তু 9ম দিন। বেলা গড়াবার সাথে সাথে সন্ধ্যার পর থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দূরত্ব এবং শীত উপেক্ষা করে মেলায় আসছেন বিভিন্ন বয়সের মানুষেরা, এবং তারা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে মেলায় এসে বিভিন্ন ধরনের যেই বাহারি পণ্যের যে সমারোহ রয়েছে, অর্থাৎ যেই সকল পণ্যের প্যাভিলিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ঘুরে ঘুরে তারা তাদের পছন্দের সামগ্রীগুলো দেখছেন। এছাড়াও বড়রা যেভাবে তাদের
পছন্দের পণ্য সামগ্রী দেখছেন। এর পাশাপাশি শিশুরাও কিন্তু তাদের জন্য যে নির্ধারিত শিশু কর্নার রয়েছে সেখানে তারা বিভিন্ন রাইডে চড়ে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে শিশু কর্নারটি রয়েছে অর্থাৎ মিনি যে শিশু পার্ক রয়েছে সেখানে শিশুরা চড়ছেন এবং যেই বিভিন্ন রাইড রয়েছে সেখানে তারা নির্ধারিত মূল্য পরিশোধ করে টিকিট কাটার মাধ্যমে তারা রাইডে চড়ছেন। এছাড়াও কিন্তু এখানে শীতের যে পোশাকগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করছি। তবে বিক্রেতারা বলছেন মেলার যেই সময় রয়েছে অর্থাৎ আজকে নবম দিন, আগামীকালকে যেই ছুটি। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। পিলখানা মামলার জামিন শুনানি 19 জানুয়ারি, স্থান ঠিক হয়নি আদালতের। শাহবাগে বিক্ষোভ শেষে কর্মসূচি স্থগিত, শুক্র ও শনিবার গণসংযোগ। আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে বসবে সরকার। জনমত তৈরিতে চলছে গণসংযোগ, দ্রুত প্রকাশের দাবি নাগরিক কমিটির। ঐক্যে ফাটল চায় না বিএনপি, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, জানালেন ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং নিয়োগ পেতে পারেন 43 বিসিএস এ বাদ পড়া বেশিরভাগই, জানালেন জনপ্রশাসন সচিব। যাচাই চলছে পুনর্বিবেচনার আবেদন। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।